আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আপনাদের একটি নতুন বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি মহসিনুল হাকিম। আর আজকের আয়োজনে মূলত নাগরিক সেবা নিয়ে কথা বলব এবং ভূমি বা জমি যে জটিল বিষয়টি রয়েছে, যেটি নিয়ে আমরা নাগরিকরা অনেক সময় রীতিমতো নাগানি চুবানি খাই, সেই জমি কিংবা ভূমি সংক্রান্ত সমস্যার সহজ সমাধানের রাস্তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে আপনারা ইতিমধ্যে কিছুটা জেনেছেন। ভূমি সেবা সহায়তা কেন্দ্র নাগরিকদের জন্য যেটির মূল লক্ষ্য হচ্ছে নাগরিকের মুখে হাসি ফোটানো, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ASM সালেহ আহমেদ। আপনাকে স্যার স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমাদের সঙ্গে আছেন DKMP অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, এবং আরেকজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন যিনি এসছেন কুমিল্লা থেকে, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা আরিফুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, মানুষের মুখে হাসি ফোটানোর সবচেয়ে কঠিন কাজ, এবং সেবা দিয়ে যদি সেটি করা যায় এর চেয়ে ভালো কিছু হয় না। স্যার, এই বিষয়ে আপনাদের অগ্রগতি কত দূর? মাঠ পর্যায়ের বাস্তবায়ন কেমন দেখছেন? মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে জনগণ ভূমি অফিসে না যেয়ে ঘরে বসে কিভাবে সেবাগুলো পেতে পারে। সেই জন্য আমাদের লক্ষ্য ছিল অনলাইন করা। আমরা ভূমি সেবাগুলো শতভাগ অনলাইন করেছি, কিন্তু জনগণ যেন 100 ভাগ এই সেবাগুলো গ্রহণ করতে পারে, হাসি মুখে যেন গ্রহণ করতে পারে, সেজন্য আমরা বেশ কিছু আমাদের চ্যালেঞ্জ নিয়েছি এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা কিছু কৌশল বা স্ট্র্যাটেজি নির্ধারণ করেছি। যেহেতু আমরা আমাদের সেবাগুলোকে ডিজিটাইজ পণ্যে রূপান্তরিত করেছি, এখন জনগণ যদি সেই ডিজিটাইজ সেবা বা পণ্য গ্রহণ করতে হয়, তাহলে জনগণকেও সেই ডিজিটালাইজ পদ্ধতিতে এগিয়ে আসতে হবে। কিন্তু আমাদের দেশের যে অবস্থা, আমাদের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ নাগরিক অনেকে বেসিক ফোন ব্যবহার করে, অনেকের ফোন থাকলেও সেই জ্ঞানটা নেই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো সেই দিকটা সহজ করার জন্য আমরা সারা দেশে চালু করেছি ভূমি সেবা সহায়তা কেন্দ্র। দূতাবাসগুলোর বাইরে ভিসা হেল্প সেন্টার আছে, TFS বলে, আমরা ওটার আদলে করেছি। এটা খুব সামান্য একটা ফি দিয়ে তারা এই সেবাগুলো করে থাকে। এটা কি সারা দেশ কাভার হয়েছে স্যার? কতগুলো এরকম সহায়তা কেন্দ্র আমরা আছে? প্রথমে ঢাকায় 5টি পাইলটিং করেছিলাম, পরে আমরা কিছুদিন আগে বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছি। আমাদের সেবাটা নিয়ন্ত্রণ বা তাদেরকে লাইসেন্স দেওয়া সব কিছু জেলা প্রশাসককে কেন্দ্র করে, এবং সেই জন্য আমরা একটি ভূমি সেবা সহায়তা নির্দেশিকা 2025 সেটা আমরা অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে ওই নির্দেশিকাটা আমরা করেছি। সেটা ফলো করে এই কাজগুলো, এই সেবা কেন্দ্রগুলো লঞ্চ করা হয়, এবং তারা কিভাবে কাজ করবে, যেমন তারা উন্মুক্ত স্থানে ফিগুলো, সেবাগুলোর ফি লেখা থাকবে, টাঙিয়ে রাখবেন, যাতে জনগণ বুঝতে পারে যে কোন সেবার জন্য কত ফি। এই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং তারা যদি কোনো রকম জনগণকে এক্সপ্লয়েট করে, কেউ যদি অনৈতিকভাবে, তাকে তার লাইসেন্স ক্যান্সেল করার ক্ষমতা জেলা প্রশাসকদের দেওয়া আছে। এবং তাদেরকে নিয়মিত মনিটরিং করার জন্য আমার যারা কর্মকর্তা আছে, এসিলেন, আমাদের ইউনো জেলা সবাই এবং নির্দেশ দেওয়া আছে তারা যেন এই কেন্দ্রগুলো পরিদর্শন করে। মানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি ছিল ভূমিতে বা জমির দালালদের দৌরাত্ম্য, তাদের হাতে জিম্মি হয়ে পড়া, তাদের দ্বারা ঠকে যাওয়া সাধারণ মানুষের, সেই জায়গা থেকে বেরিয়ে আসা শুরু করলাম আমরা তাহলে। সেটা অবশ্যই, কারণ যেহেতু আমরা এমনভাবে অনলাইন করেছি, জনগণ ভূমি অফিসে না যেয়ে ঘরে বসে এই সেবাগুলো নিতে পারবে। এবং এই সেবাগুলোর জন্য শুধু দেশে না, দেশের বাইরে থেকেও যে কেউ যদি এটা সম্পর্কে জানতে চায়, আমি লগ ইন করবো সার্ভারে এবং আমার ক্রেডেনশিয়ালস ব্যবহার করে আমি যে কোনো পেমেন্ট এবং সেবা দুটোই পাচ্ছি। দুটো পাচ্ছেন। এবং এর পাশাপাশি আমাদের আরও কিছু ব্যবস্থা আছে, যেমন আমরা কল সেন্টার খুলেছি 16122। এই কল সেন্টার দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। অবাক হবেন যে ঈদের দিনও আমাদের এই সেবাটা বন্ধ হয়নি, এবং সেখানে আপনি কল করে আপনি ওখান থেকে আবেদনের সুযোগ আছে। আবার আমাদের একটা নাগরিক সেবা কেন্দ্র আছে। জনগণ যদি মনে করে যে না, তার ফিজিক্যালি আসা প্রয়োজন, তাহলে উনি সরাসরি এসে এখান থেকে সেবা নিতে পারবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ।
মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্যার, আপনার কাছে জানতে চাই, সিনিয়র সচিব স্যার যে কথাগুলো বললেন, মাঠ পর্যায়ে নিশ্চয়ই আপনি আরেকটু কাছ থেকে দেখছেন জিনিসগুলো। ভোগান্তি কতটা কমলো মানুষের আসলে? ধন্যবাদ। আসলে প্রথমত এই যে সেবাগুলো, ভূমি সেবাগুলো, এগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেবাগুলো হয়। এখানে আমি যে সেবাগুলো দিব, প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হবে, ভূমি মন্ত্রণালয় যেটা প্রথমে দেখছে যে জনগণের সম্পত্তিটা যাতে সিকিউরড হয়। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ এটা যাতে সে এটা যথাযথভাবে সংরক্ষণ করতে পারে এবং তার মালিকানা দখল সে নিশ্চিত করতে পারে। ফলে সেজন্য এই সেবাগুলো অটোমেশন করা হচ্ছে, ঘরে বসেই অনলাইনে সবগুলো সেবা সে নিতে পারছে। এটা হলো প্রথম। এবং সেখানে যে আবেদন প্রক্রিয়া, যেমন নামজারিটা আসলে রেকর্ড সংশোধনের জন্য নামজারি আমাদের করতে হয়। তো নামজারি যে আবেদন করবে, আবেদন প্রক্রিয়াটা কিন্তু একটা কমপ্লিকেটেড প্রক্রিয়া, কারণ এখানে আইনগত অনেক বিষয় চিন্তা করে এই নামজারির আবেদনটা করার যে সিস্টেমটা তৈরি করা হয়েছে। এখন দেখা গেল যে অনেক নাগরিক আবেদনটা করতে পারছেন না। আবেদনটা করতে না পারার কারণে মানে সঠিকভাবে করতে পারছেন না। এই কারণে অনভিজ্ঞ, আমার মতো একজন অনভিজ্ঞ তো হুট করে সবগুলো বুঝবে না, বুঝবে না। এখানে অনেক দলিল দিতে হয়, এখানে অন্য অন্য খতিয়ান দিতে হয়, অনেক তথ্য দিতে হয়, এনআইডি নাম্বার থেকে শুরু করে ক্রেতাদের তথ্য দিতে হয়, আবার যারা আবেদনকারী তাদের তথ্য দিতে হয়, অনেক ইনফরমেশন দিতে হয়। ফলে নামজারির আবেদনটা কিন্তু একটা খুব সহজ না। সব ডকুমেন্টগুলো যদি আমি না নেই আবেদনের সময়, তাহলে তো মালিকানার সঠিকতা নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। ফলে আমাকে মালিকানা নির্ধারণের জন্য যা যা দরকার, যেসব দলিল তথ্য সবই আমাকে নিতে হবে। ফলে এই যে কঠিন একটি প্রক্রিয়া নামজারি আবেদন, এটাকে অনেক সহজ করা হয়েছে। সহজ করার পরেও কিছু তারপরেও কঠিন থাকবে, কারণ এটা একটা সম্পত্তি, বড় একটা সম্পত্তির বিষয়ে আমি সিদ্ধান্ত দিচ্ছি। ফলে এই আবেদনটা সাধারণ মানুষ আসলে সঠিকভাবে করতে কষ্ট হয়, নাও করতে পারেন, অনেক ভুল হয়। এবং ভুল হওয়ার কারণে আমরা দেখেছি যে আবেদনটা ভুল হওয়ার কারণে প্রায় 28% আবেদন নামঞ্জুর হয়ে যায়, কারণ প্রপারলি আবেদনটাই করা হয়নি। সেজন্য আমাদের সিনিয়র সচিব মহোদয় যেটা বললেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে যারা উদ্যোক্তা, যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে, যাদের নির্বাচন করা হচ্ছে এবং অনুমতি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হবে যাতে তারা প্রপারলি নাগরিকদের আবেদনগুলো সাবমিট করতে পারে। এখানে মূল কাজটা হবে নাগরিকদের আবেদনটা সাবমিট করা সঠিকভাবে, পাশাপাশি যেসব ফি পরিশোধ করতে হয়, প্রতিটা আবেদনের জন্য কিছু ফি আছে, ফিটা পরিশোধে তারা সহায়তা করবে। ফলে একজন নাগরিকের আবেদন যদি সঠিকভাবে দাখিল করতে পারে, ফলে তার একটা বড় কাজ হয়ে গেল, পরে মঞ্জুর করাটা ইজি হয়ে যাবে, কারণ সে সকল ডকুমেন্ট যদি সাবমিট করে ফলে মঞ্জুর হবে। যদি নামজারি যদি ধরি, আমি আজকে যদি আবেদন করি, সেক্ষেত্রে আনুমানিক কীরকম সময় লাগে আমার কাছে, যদি সব কিছু ঠিক থাকে? আমরা দেখেছি, আমরা সরকারিভাবে একটা টাইম দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে, 28 ডেজ। 28 ডেজের ভিতরে করতে হবে। এখন এটা যে করতে হবে, এটা একটা বাধ্যবাধকতা। এসএলএন সাহেবরা সেটার জন্য বাধ্য যে 28 দিনের মধ্যে করবেন। কিন্তু কারো আবেদন যদি একেবারে সঠিক থাকে, সব ডকুমেন্ট একসাথে সে দিতে পারে, তাহলে আমরা দেখেছি যে 19-20 দিনের ভিতরে করতে পারে, 19 দিনের মধ্যে করা যায়, কিংবা তারও কম সময় লাগতে পারে। অনেক সময় জটিলতা তৈরি হয়, হিয়ারিং হয়, একাধিকবার হিয়ারিং হয়, কোনো দলিলের শর্টেজ থাকে, সেই দলিলটা পরে সাবমিট করতে হয়। সেজন্য সব মিলে আমরা বলছি 28 দিনের ভিতরে করতে হবে, কিন্তু এর আগেও সম্ভব। ধরেন আমি আবেদন করলাম, আমার হয়তো একটা কিছুতে কমতি আছে, আমাদের ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ। আমি যখন আবেদন করলাম, দেখা গেল যে আমার একটা দলিল দেওয়া হয়নি। তখন আমাদের সেকেন্ড জেনারেশন 2.1, আমরা সেকেন্ড জেনারেশন মিউটেশন সিস্টেম, সেখানে বলা হয়েছে যে সিস্টেমের মাধ্যমেই অনলাইনে নাগরিকদের কাছে একটা মেসেজ যাবে যে আপনার এই দলিলটা দিতে হবে, অথবা উনি একটা দলিল দিয়েছে বাট দলিলটা অস্পষ্ট, আমার পড়া যাচ্ছে না, কিংবা দলিলের কোনো একটা অংশ হয়তো দেওয়া হয়নি। মেসেজ কি বাংলায় যাবে না ইংরেজিতে যাবে? বাংলাতে যাবে, বাংলাতে অনলাইনে চলে যাবে, ফিজিক্যালি কোনো তাকে আসতে হবে না। সে তখন অনলাইনে আবার সাবমিট করবে, অনলাইনে সাবমিট করবে। ইয়েস, ফার্স্ট জেনারেশন এই সুবিধাটা ছিল না, সেকেন্ড জেনারেশনে এই সুবিধা অ্যাড করা হয়েছে, যেটা ঢাকায় এখনও পাইলটিং হচ্ছে, সারা দেশে এটা চালু হয়নি। ঢাকায় সাকসেসফুলি পাইলটিং হলে তখন সারা দেশে এটা স্কেল আপ করা হবে। এখানে মূল বিষয়টা হলো যে আসলে আমি যদি আবেদনটা সাবমিট করতে পারি প্রপারলি, সঠিকভাবে, তাহলে কিন্তু আমার বড় একটা কাজ হয়ে গেল। সেই জন্যই ভূমি সেবা সহায়তা কেন্দ্র তারা আবেদনটা সাবমিট করছে এবং ফিগুলো পরিশোধে তারা হেল্প করছে। এতে আশা করছি যে নাগরিকদের যে হয়রানির একটা বড় অংশ কেটে যাবে। নির্ধারিত ফির বিনিময়ে আবেদনটা দাখিল করার একটা সুযোগ তৈরি হয়েছে। আগে কিন্তু যার ইচ্ছা
যেমন তেমন ফি নিত, একজনের থেকে বেশি নিত কম নিত, এটা ইচ্ছা মতো আর কি। তো এখন ফিটা ফিক্সড করে দেওয়া হয়েছে, ফলে ফিটা ফিক্সড এবং আবেদনটা সঠিকভাবে করতে পারবে এবং কিছু জবাবদিহিতার মধ্যে করতে পারবে, ফলে নাগরিকরা এখানে অনেক স্বস্তি পাবে। স্যার অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শকদের একটু বলতে চাই, আবারও বলি 16-122-16122 এটি কল সেন্টারের নাম্বার এবং 24 ঘন্টা খোলা থাকে। আমরা যতটুকু জানতে পারলাম যে আপনাদের যেই আবেদন করবেন তারপরে যে ফিরতি মেসেজগুলো পাবেন আপনারা, সেগুলো বাংলাতে থাকবে এবং দ্বিতীয় প্রজন্মের যেই সিস্টেমের কথা আমরা এখনই শুনলাম তার মধ্য দিয়ে আসলে এটি অনেক বেশি ইন্টারেক্টিভ হবে জিনিসটা। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ভূমি সেবা সহায়তা কেন্দ্রের একজন উদ্যোক্তা আরিফুর রহমান, তিনি এসছেন কুমিল্লা থেকে। স্যাররা যে কথাগুলো বলছিলেন মিল পাচ্ছেন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে? জি স্যার, অবশ্যই। স্যারের পরিকল্পনা অনুযায়ী ভূমি সেবা কেন্দ্র খোলা হয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্রে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি আসলে গর্বিত, কারণ আমি আগে যেভাবে সেবা দিতাম সার্ভিসগুলোর মধ্যে থেকে প্রায় এখন আরও 50% 60% সার্ভিস বাড়ছে এবং কি সেবাগ্রহীতা বাড়ছে, এতে করে আমার ইনকামও বাড়ছে এবং পাশাপাশি আমি আমার সহকারী কিছু উদ্যোক্তাও তৈরি করতে পারছি। এমনকি স্যার আমার এলাকায় যে মানুষজন আছে ওনারা যদি আমাকে 50% কিন্তু এখন 100% মোটামুটি আমাকে ওইভাবে চিনে। আমি যেহেতু ভূমি সেবা সহায়তা কেন্দ্রে সেবা দিচ্ছি, আমি স্যাটিসফাই স্যারদের এই ভূমি সহায়তা কেন্দ্র খোলার কারণে আমি একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে আত্মপরিচয় দিতে পারতেছি। বাহ, খুব সুন্দর। আপনার কি সংসার চলছে ভালো এটা দিয়ে? জি স্যার, আলহামদুলিল্লাহ আমার সংসার চলতেছে। পাশাপাশি আমার সেন্টারে আমার সহকারী হিসাবে আরও 4 জন কাজ করতেছে, এর মধ্যে একজন হচ্ছে নারী আর 3 জন হচ্ছে পুরুষ। ওরা ওদের সংসার চালাচ্ছে আমার এখান থেকে। বা অসাধারণ, মানে আপনার নিজের সংসার চলছে, সাথে আরো 4 জনের সংসার চলছে। একটা জিনিস বলেন তো, যে জমির দালাল যারা ছিল আগে, যারা মানুষকে 9-6 বুঝায়, তাদের সাথে আপনার দেখা হয় না? বোঝা যায় কিছু লোক তারা যখন বেশি অ্যাপ্লিকেশন নিয়ে আসবে তখন বোঝা যায় এরা যে আসলে ওই ধরনের। আর বেশিরভাগে এখন কিন্তু আর দালালের খবরে পড়তেছে না, নিজেরাই আসছে, যেহেতু ঘরের কাছেই একটা সেবা কেন্দ্র পেয়েছে। আগে তো ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অনেক ভিড় থাকতো হয়তো, এখন ওইখান থেকেই আমাকে সহযোগিতা করতেছে যে আপনারা ভূমি সহায়তা কেন্দ্রে যান, ওইখানে সর্বোপরি সার্ভিস পাবেন। এবং আমি তাদের সকল কাগজপত্রাদি দেখে আমি গাইডলাইন করি এবং যদি কোনো কাগজপত্র বাকি থাকে আমার এখান থেকে বসেই আমি এটা অনলাইনে ডাউনলোড করে দেই। এবং তার খাজনা যদি বাকি থাকে, আমি কারণ একটা মিউটেশন করতে হলে অবশ্যই খাজনা আপডেট থাকতে হবে, তো সেই খাজনাটাও আমি তার প্রোফাইল খুলে খাজনার অ্যাপ্লিকেশন করে খাজনা আদায় করে দিই আর কি। তো মোটামুটি এক জায়গাতেই অনেক সেবা পাচ্ছে আর কি। কতজন আসে আপনার আনুমানিক দিনে? দিনে স্যার 25-30 জন আসে, তবে এর মধ্যে মূল সেবাগ্রহীতা হচ্ছে 10 জন বলা যায়, 10 থেকে 12 জন, আর বাকিরা বেশিরভাগ ইনফরমেশন নেওয়ার জন্য আসে। অনেকেই সামনে তারা খারিজ করতে চায় কিন্তু কী কী কাগজপত্র প্রয়োজন হবে সেটা তারা জানে না, সেগুলো তারা আমার থেকে জেনে নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সিনিয়র সচিব স্যারের কাছে আবার একটু যাই। স্যার, আসলে খুব ভালো লাগার মতো গল্প শুনলাম আর কি, এবং এরকম আরও হাজারেরও উপরে উদ্যোক্তা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তো কাজে জমি জমা নিয়ে আসলে আমরা ভাবি বা আমাদের প্রতিনিয়ত সবসময় কাজ করতেই হয়। যারা জমির মালিক আছেন, যারা কিনবেন, যারা বিক্রি করবেন, এই কাজটি যদি এই ডিজিটালাইজড পদ্ধতির ভিতরে চলে আসতে পারেন, এর চেয়ে ভালো কিছু হয় না। আমরা যেমন সব কিছুর বিল দিই, এখন আর কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হয় না, সব কিছুর বিল দিতে পারছি। যে সেবা কেন্দ্রের যে পোর্টালটি রয়েছে, সেখানে আপনি যখন একটি সেবা নিতে যাবেন আপনি চলে আসবে, আপনি যখন সব কিছু কমপ্লিট করবেন, শেষ করবেন, আপনার পেমেন্টের জায়গা চলে আসবে। সেখানে আপনি অনলাইন পেমেন্ট কিংবা ব্যাংকের যে পেমেন্ট সিস্টেম রয়েছে তার মধ্য দিয়ে আপনি সেই পেমেন্টগুলো করতে পারবেন। আমি স্যারের কাছে জানতে চাই যে এটা অনেক সহজ আমরা বলছি, কিন্তু আমি যখন একজন সেবা গ্রহীতা হব, নিশ্চয়ই আপনি শুরুতেই বলেছেন কিছু চ্যালেঞ্জ আছে এখনও। তো সেই চ্যালেঞ্জগুলো এখনও কি কি মনে করছেন আপনি? নতুন কোনো উদ্যোগ বা কোনো সিদ্ধান্ত আছে কিনা সেগুলো মিটিগেট করার জন্য? আসলে ভূমি সেবা বলতে মূলত যে 4টা সেবা বুঝায়, ভূমি উন্নয়ন কর, জি, যেটাকে খাজনা বলি আমরা, তারপর হচ্ছে মিউটেশন, জি, পর্চা সংগ্রহ এবং বা নকশা সংগ্রহ। এই 4টা সেবা আমরা অনলাইন করেছি। আপনি যখন আমাদের এই land.gov.bd
এটাতে লগ ইন হয়ে যখন আপনি সেবাগুলো নেবেন পেমেন্ট করতে হবে, সেটা সম্পূর্ণ ক্যাশলেস। আর আমি আসলে যেটা মিন করেছি, ভূমিতে অনেক সমস্যা আছে, ভূমি বিরোধ আছে বিরোধ আছে, হ্যাঁ। সীমানা নিয়ে। তো আসলে ভূমি সেবা বলতে তিনটা বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। জি। একটা হচ্ছে ভূমি যখন হস্তান্তর হয় বিক্রয়ের মাধ্যমে অথবা উত্তরাধিকারের মাধ্যমে, তখন একটা নিবন্ধন করতে একটা দলিল। তো নিবন্ধনটা একটা পার্ট। তো সেটা যদিও ভূমির কাজ, কিন্তু বাংলাদেশে এটা আইন মন্ত্রণের অধীনে সাব রেজিস্ট্রাররা করেন। তো ওখানে কিন্তু আমার কিছু করার নাই। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভূমি সেবা, যে 4টা সেবার কথা আমি বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে জমির জরিপ। জরিপটা আমাদের, যে জরিপটা আমরা বেস ধরি সিএস জরিপ, সে ব্রিটিশ আমলে করা। তারপর থেকে আমাদের আরও জরিপ হয়েছে, কিন্তু কোনোটা আমরা শেষ করতে পারিনি। এখন এই জরিপের কারণেও কিন্তু অনেক মামলা মোকদ্দমা বা ধরেন এই জমি আটকে থাকবে বিরোধ, দেশে। এগুলো কিন্তু একটা বড় কারণ। তা আমরা কিন্তু ভবিষ্যতে এই জরিপটাকেও ডিজিটালাইজ করার প্রক্রিয়া হাতে নিয়েছি। অলরেডি আমাদের 2টো প্রকল্প আছে। একটা হচ্ছে কোরিয়ান সহায়তা চলছে, আরেকটা আমাদের জিওভির টাকায়। তো এগুলো পাইলটিং, 2টি পাইলটিং হচ্ছে। কিন্তু আমরা যদি সারা দেশে একটা কমপ্লিট ডিজিটাইজ জরিপ করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কোনো জরিপের প্রয়োজন হবে না। এবং যত মামলা বলা হয়ে থাকে যে মামলা, সিভিল কোর্টের মামলা 80% এই ভূমি নিয়ে, তো ওই মামলাগুলো আর থাকবে না। এবং পরবর্তীতে যেহেতু ডিজিটাইজ জরিপ, আপনি সেটা থেকে আপনি সব কিছু খতিয়ান ভাগ করা এবং এই এত বড় দলিলের প্রয়োজন হয় না। হয়তো সার্টিফিকেট অফ ল্যান্ড ওনার্স, ওই সিস্টেমে আমরা চলে যাব। এবং আপনার এনআইডি দিয়ে আপনি আপনার লোকেশনও দেখতে পারবেন, আপনার কোথায় জমি আছে। যেটা হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে, সিএস জরিপ করতে আমাদের 52 বছর লেগে গিয়েছিল, কিন্তু ডিজিটাল জরিপ এখন খুব সহজ। এখন চেইন দিয়ে, দড়ি দিয়ে জমি মাপতে হয় না, ড্রোন উড়ে যাবে, স্যাটেলাইট সাথে আছে, 500-600 ছবি উঠে যাবে, এবং সেটা কম্পিউটার দিলে সফটওয়্যারের মাধ্যমে সাথে সাথে নকশা তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব আগের মতো সময় লাগবে না, কিন্তু এটা অনেক অর্থ এবং টেকনোলজির প্রয়োজন। তো আমরা কোরিয়ার সাথে আলাপ করেছি, তারা সম্মত হয়েছে। তারা 700 থেকে 800 বিলিয়ন US$ সফট লোনের মাধ্যমে মাত্র 0.01% ইয়েতে তারা আমাদেরকে দিবেন, এবং সেটার গ্রেস পিরিয়ড থাকবে 15 বছর। তো আমাদের সাথে একটা এমইউ স্বাক্ষর হবে বাংলাদেশ সরকারের সাথে কোরিয়ান সরকারের, এবং এটা স্বাক্ষরের পর ফিজিবিলিটি, তারপর ডিপিপি হয়ে হয়তো আমরা কাজ শুরু করব। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটি নতুন সংবাদও পেলাম আমরা। যাক, সেই এমইউটা হওয়ার পরে নিশ্চয়ই দীর্ঘ সময় লাগবে, কিন্তু সেটি হলে আসলেই ভূমি বিরোধ থেকে শুরু করে ভূমি সংক্রান্ত জটিলতা আমার মনে হয় 90% মনে হয় কমে আসবে। এবং স্যার যেটি বললেন যে সিভিল মামলা যে 80% মামলা, আমরা এখন একটু জানতে চাইব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্যারের কাছে, অতিরিক্ত সচিব DKMP অনুবিভাগ। সেবা পৌঁছে দেওয়া, মানুষের মুখে হাসি ফোটানো, এটা বলা খুব সহজ, কিন্তু এটাকে একদম মাঠ পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া সবচেয়ে কঠিন কাজ। এবং সেটা করতে গেলে এর মাঝে বেশ কিছু প্রতিবন্ধকতা, যেহেতু এত বছরের জঞ্জালের মধ্যে রয়েছে, সেখান থেকে এই জঞ্জাল সরিয়ে এটাকে করা, জঞ্জালটা না থাকলে হয়তো আপনাদের এত সমস্যা হতো না। ওই হাসি ফোটানোর পথে মূল চ্যালেঞ্জগুলো কি কি, এবং সেটা জন্য কোনো সংশোধনী, এমনকি আইনি সংশোধনীরও কোনো বিষয় আছে কি? না, ধন্যবাদ। আসলে আমি আগে বলেছি যে ভূমি একটি মূল্যবান সম্পদ, সেই হিসাবে এটাকে নিরাপদ করার জন্য আসলে কিছু আইনি বিষয় রয়েছে এখানে। আমরা এই সার্ভিসটা খুব সহজ করে দিতে পারি, কিন্তু সেখানে আবার একটা হুমকি তৈরি হবে যে যারা দালাল শ্রেণী কিংবা যারা মানুষকে ঠকাতে চায় তারা এই সুযোগটা নেবে। ফলে সিস্টেমগুলো এইভাবে করতে হবে যাতে যারা দালাল অথবা যারা মানুষের জমি ক্রাশ করতে চায় তারা যাতে ওই সুযোগটা না পায়। ফলে ওইভাবে সেফগার্ড রেখেই কিন্তু আমাদের সিস্টেমগুলো তৈরি করতে হবে, এবং সেইভাবেই তৈরি করা হচ্ছে। সেই জন্য আমি যতই সহজ করি, কিছু কিছু সেফগার্ড এখানে রাখতে হবে, জনস্বার্থে এটা রাখতে হবে। আইনটাকে ঠিক রেখে আইনি কাঠামোর উপর ভিত্তি করে সেবাটাকে যত সহজ করা যায় ডিজিটালাইজেশনের মাধ্যমে, আবেদনের প্রক্রিয়াটাকে যত সহজ করা যায়, স্টেপগুলো যদি কমানো যায়, কিছু অপ্রাসঙ্গিক তথ্য আগে হয়তো লাগতো সেগুলো আমরা এখন নিব না। যে তথ্যগুলো একেবারেই না নিলেই নয়, সে ধরনের তথ্য দিয়ে সে আবেদন করতে পারবে। এইভাবে খুব সহজ সিস্টেমটাকে সহজ করা হচ্ছে। আবার সিস্টেমটাকে
অটোমেটেড করা হচ্ছে, যেটা একটা গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি ইচ্ছা করি, আগে আমাদের একজন কর্মকর্তা যিনি ভূমি সেবাটা দেন, ওনার কাছে একজন একটা আবেদন করলো, উনি ইচ্ছা করলে ওনার সাথে যদি কোনো কারণে হোক ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং না হয়, উনি এটা নামঞ্জুর করে দিলেন। কিন্তু এখন আমরা অটোমেটেড সিস্টেমে যেভাবে করতেছি, উনি ইচ্ছা করলে কোনো আবেদন নামঞ্জুর করতে পারবেন না। কেউ যদি তার সকল কাগজপত্র সাবমিট করে, উনি শুধু ঠিক আছে, ওকে, এইভাবে কিছু টিক দিয়ে যাবেন। ফাইনালি এটা যদি সব কাগজ থাকে, অটো এটা পজিটিভ একটা প্রস্তাব চলে আসবে। আর যদি কাগজপত্র শর্ট থাকে, নেগেটিভ চলে আসবে। আমি ইচ্ছা করলে একজন এটা বাতিল করে দিলাম, আরেকজন এটা ওকে করে দিলাম, এটা সুযোগ নাই। যারটা অনুমোদন করার সবকিছু মতো ঠিক আছে, সব ঠিক আছে, তারটাই অনুমোদন ওনারটা হবে, হবে। যারটাই পেপারস নেই তারটা হবে না। এখন এই সুবিধাটা নাগরিকরা পাবেন আমাদের সেকেন্ড জেনারেশন সিস্টেমে। ফলে হয়রানি করার স্কোপটা এখানে কিন্তু, এটা কিন্তু একটা বড় জায়গা। পাশাপাশি আইনের বিষয় বললেন, এখানে নতুন নতুন কিছু আইন কিন্তু করতেছে আমাদের ভূমি মন্ত্রণালয়। এর মধ্যে একটা রয়েছে যে আমাদের অধিগ্রহণ যে আইনটা, সে আইনের বিধিমালা ছিল না, সেই বিধিমালাটা হচ্ছে একজন নাগরিকের জমি যখন সরকার নেয় উন্নয়নমূলক কাজের জন্য, তখন নাগরিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। সেই ক্ষতিপূরণ নাগরিকরা যথাসময়ে পান না, অনেক ডিলে হয়, কিংবা দেখা গেলো যে ক্ষতিপূরণের সময় যিনি প্রকৃত মালিক উনি ক্ষতিপূরণটা পাচ্ছেন না, কিংবা অন্য কেউ এসে ক্ষতিপূরণটা নেওয়ার জন্য চেষ্টা করছেন। সেই পুরো প্রসেসটা আরও ইজি করা, এবং এটার জন্য একটা সফটওয়্যারও হচ্ছে। ফলে পুরো ক্ষতিপূরণ প্রক্রিয়া এবং পুরো অধিগ্রহণ প্রক্রিয়াটা পেপারলেস এবং ক্যাশলেস। নাগরিকদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে আইবাসের মাধ্যমে। ফলে এখানে যিনি প্রকৃত নাগরিক, যার নামে জমি, যিনি জমির মালিক, এবং ওনার জমিটা যদি অধিগ্রহণ হয়, টাকাটা সরাসরি চালানের মাধ্যমে অথবা আইবাসের মাধ্যমে, স্পেশালি আইবাসের মাধ্যমে এটা তার অ্যাকাউন্টে চলে যাবে। সিস্টেম করা হচ্ছে। পাশাপাশি আরও অনেক আইন হচ্ছে এখানে, আমাদের হাটবাজার সংক্রান্ত, জলমহল সংক্রান্ত নতুন নতুন আইন হচ্ছে। আইনের মাধ্যমে এই প্রক্রিয়াগুলোকে আরও লিগ্যাল একটা বেস তৈরি করা হচ্ছে, পাশাপাশি ইজি করা হচ্ছে, এবং প্রতিটার সাথে কিন্তু একটা সফটওয়্যার থাকতেছে। সিনিয়র সচিব মহোদয় বলেছেন যে 16122, এটা কিন্তু খুব ভালো প্ল্যাটফর্ম। যে কোনো নাগরিক দেশে এবং বিদেশ থেকে সে কিন্তু এখানে ফোন করে, ফোন আসে এখানে প্রতিদিন গড়ে 2,500 থেকে 3,000 ফোন আসে 16122-তে আমাদের কল সেন্টারে, এবং এর মধ্যে বিদেশ থেকেও কল আসে। এবং যে কোনো নাগরিক এখানে কল করতে পারেন। কল করলে কী করতে পারেন, উনি ওনার মতামত দিতে পারেন, ওনার অভিযোগ থাকলে অভিযোগ দিতে পারেন, কিংবা উনি কোনো পরামর্শ দিতে পারেন। এবং সেখানে আমাদের কিছু এক্সপার্ট লোক আছে কল সেন্টারে, তারা এটা রিপ্লাই করে। ফলে এখানে নাগরিকদের কথা বলার একটা প্ল্যাটফর্ম। আরেকটা হলো নাগরিক যে অভিযোগ দেওয়া হয়, নাগরিকরা অনেক অভিযোগ দেন, অভিযোগগুলো কিন্তু আমরা সবসময় আমলে নিতে পারি না। এখন অভিযোগের জন্য একটা সিস্টেম করা হচ্ছে, অনলাইন সিস্টেম। ফলে নাগরিক অভিযোগগুলো কিন্তু এখন অনলাইনে আসবে, এবং অনলাইন একটা সফটওয়্যারের মাধ্যমে এগুলো নিষ্পত্তি হবে। আমাদের সিনিয়র সচিব স্যারের নেতৃত্বে আমরা অলরেডি মিটিং করেছি। সেখানে একটা গাইডলাইন হচ্ছে যে কীভাবে নাগরিক অভিযোগগুলোকে নিষ্পত্তি করা হবে, গ্রহণ করা হবে এবং নিষ্পত্তি করা হবে। নাগরিকদের কথা শোনা, তাদের অভিযোগ নিষ্পত্তি করা, এটা কিন্তু সেবা প্রক্রিয়া অবশ্যই সেবার সবচেয়ে বড় অংশ আমি মনে করি। কারণ ওই জায়গাটাতেই মানুষ সবচেয়ে বেশি অখুশি হয়, কষ্ট পায়, যখন তার কথা কেউ উত্তর না দেয়। অসংখ্য ধন্যবাদ। আসলে হাসি মুখে সেবা নিয়ে বাড়ি ফেরার যেই সুযোগ, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে নিঃসন্দেহে। আপনি নিশ্চয়ই সাক্ষী সেগুলোর। কোন কাজটা সবচেয়ে সহজ আপনার কাজের মধ্যে? খারিজ থেকে খারিজ যে মিউটেশনটা, এটা খুবই সহজ, অটোমেটিক। আমরা ওইখানেই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছু পেয়ে যাই। আর যখন কোনো খাজনার জন্য খতিয়ান অনলাইনে পূর্বে অনুমোদিত থাকে, তখন দ্বিতীয় বছর যখন খাজনার আদায় করতে আসে, তখন আর মিলাতে হয় না খতিয়ানের সাথে খাজনার। তখন জাস্ট আসলেই আমি ক্লিক করলেই কত টাকা পেমেন্ট করে তাকে খাজনার রসিদ দিতে পারি। অনেকেই সেই 80 সাল বা 89 সাল বা 90 সালে দলিল করছে, কিন্তু এখনও মিউটেশন করে নাই। এরকম কিছু দলিল আছে, পরবর্তীতে ভায়া হয়ে আরও দলিল হয়েছে। এগুলাকে নোট করতে গিয়া চ্যালেঞ্জিংয়ে পড়তে হয়। দেখা গেছে কোনো দলিল থাকে, কোনো দলিল থাকে না, কোনো খতিয়ান তারা নিজেরাও জানে না এটা কোথায় আছে। তখন এগুলো আমরা গাইডলাইন দিয়া, কোনোটা হচ্ছে জেলা রেকর্ড অফিসে থাকে, এগুলা কিছু ব্যাপার আছে এরকম পূর্বের যে দলিলগুলো এখনও মিউটেশন করে না, এগুলা চ্যালেঞ্জিং হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আসলে ওই কথাটাই আমার সবচেয়ে ভালো লাগছে, মানুষের মুখে হাসি ফোটানো, নাগরিকের মুখে হাসি ফোটানো। আপনারও চাকরির একটা মেয়াদ আছে, সবারই আমাদের কাজের মেয়াদ আছে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। আমরা কি আশা করতে পারি যে শেষ পর্যন্ত এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো? আমি আশাবাদী, কারণ আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, যেহেতু এগুলো নাগরিক কেন্দ্রিক এবং জনবান্ধব, আমার মনে হয় এই প্রক্রিয়াগুলো আমি যদি শেষ নাও করতে পারি, আমি যে শুরু করে গেলাম,
আমার পরবর্তী যারা দায়িত্ব নেবেন তারা এটাকে কন্টিনিউ করবে। স্যার অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, স্যার আপনার কিছু বলার আছে আমাদের নাগরিকদের উদ্দেশ্যে? না, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের আবেদন দাখিলটা সহজ করা হয়েছে। যেটা আপনি আগে জানতে চাচ্ছিলেন যে ভূমি উন্নয়ন কর যেটা প্রতিনিয়ত মানুষকে দিতে হয়, এটা সবচেয়ে সহজে দেওয়া যাচ্ছে। একজন মানুষের হোল্ডিং করা থাকলে উনি জাস্ট এসে কয়েক মিনিটের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। সিনিয়র সচিব স্যার বলেছেন যে আমরা চেষ্টা করছি, শুরু করে যাচ্ছি। এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, একদিনে কোনো জিনিস পারফেকশানে যায় না। আমরা এখনো দাবি করছি না যে আমরা 100% এখনও নাগরিকদের জন্য একেবারে নাগরিক বান্ধব করতে পেরেছি, এটা আমরা দাবি করছি না। বাট ভূমি মন্ত্রণালয়ের চেষ্টা রয়েছে, ভূমি মন্ত্রণালয় চেষ্টা করছে যে নাগরিকদের জন্য এগুলো সহজ করার জন্য। এর মধ্যে অনেক স্টেক হোল্ডার রয়েছে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, আবার অনেকের সমন্বয়ের দরকার হয়। কোঅর্ডিনেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট, সরকারের অন্য দপ্তরের সাথে কোঅর্ডিনেশন দরকার হয়। সেই কোঅর্ডিনেশনটা আমাদের সিনিয়র সচিব স্যার আসার পর থেকে সুন্দরভাবে করার চেষ্টা করছেন। ভূমি মন্ত্রণালয়ে কাজ করতেছি আমরা। আপনারা ভূমি সেবা সহায়তা কেন্দ্রে আসেন, আপনারা এই সেবাগুলো নেন। কোনো সমস্যা থাকলে 16122-তে জানান। আমরা ভূমি মন্ত্রণালয়ে সবসময় আপনাদের পাশে আছি। অসংখ্য ধন্যবাদ। আরিফুর রহমান, আপনার কিছু বলার আছে আপনার যারা ক্লায়েন্ট আছে কিংবা স্যারদের কাছে কিছু? আমি বলবো যে স্যার, ভূমি মন্ত্রণালয় যে উদ্যোগটি নিয়েছে সেবা অটোমেশন, সারা বাংলাদেশে যে ভূমি সহায়তা কেন্দ্র করেছে, ওই ভূমি সহায়তা কেন্দ্র আসলে একটা লার্নিং সেন্টারও হয়ে গেছে ইদানিং। আমি যেটা দেখতেছি, একজন নাগরিক তার প্রোফাইল খুলতে আসে খাজনা দেওয়ার জন্য, তো তখন আমি যখন প্রোফাইল খুলি, সে কিন্তু দেখতেছে আমি কিভাবে কি নিয়ে প্রোফাইল খুলতেছি, ওটিপি যাচ্ছে মোবাইলে। কাজ করতে এসে তারা বুঝতেছে, শিখতেছে কিভাবে কি হচ্ছে। অনেকেই বুঝে ফেলছে, পারতেছে এখন। তো এটা বিশাল একটা উদ্যোগ নিয়েছে, এটার জন্য স্যারদেরকে ধন্যবাদ জানাই আমি। এই শেষ পর্যায়ে এসে আপনি আমাদের নাগরিকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলেন। আমি আমার সম্মানিত নাগরিকদের বলবো যে আপনারা ভূমি অফিসে না যেয়ে আপনারা কীভাবে নিজেরাই এই সেবাটা নিতে পারেন, সেজন্য আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্র আছে, আমাদের নাগরিক সেবা কেন্দ্র আছে। এছাড়াও আপনাদের সাহায্যের জন্য আমরা প্রতি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি করে নাগরিক সেবা কেন্দ্র খোলার উদ্যোগ গ্রহণ করেছি। শীঘ্রই এগুলো ওপেন হবে। এখানে বিনা পয়সায়, বিনা ফিতে আপনারা এখান থেকে সহায়তা নিতে পারবেন। আর এই কাজটাকে আরও সহজ করার জন্য আমরা একটা অ্যাপস তৈরি করেছি এবং শীঘ্রই এই অ্যাপসটা আমরা উদ্বোধন করব। তখন আপনারা আরও বেশি সহজে এই ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা আপনারা এতক্ষণ দেখছিলেন, শেষ কথা বলে নিই। উদ্দেশ্য হচ্ছে নাগরিকের মুখে হাসি ফোটানো। মানে আপনারা একটি সেবা, এত জটিল একটি সেবা যেটি আমরা গলদঘর্ম হতাম একটা সময়, সেই সেবাটা আপনাদের মোবাইল ফোনে কিংবা আপনাদের ঘরে পৌঁছে যাওয়ার যে বিষয়টি, সেটি নিতে হলে আপনাদেরও একটু এগিয়ে আসতে হবে। স্যাররা যেটি বলছিলেন, 16122 যেই সেবাটি রয়েছে, হটলাইন কল সেন্টার, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন 24 ঘন্টা বিশ্বের যে কোনো জায়গা থেকে। ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অভিযোগ সেখানে দিতে পারেন। এর পাশাপাশি land.gov.bd যে তথ্য বাতায়ন রয়েছে সেটিতেও যোগাযোগ করবেন। আশা করি শেষ পর্যন্ত মানুষের মুখে হাসি ফুটবে, যেই উদ্যোগটি শুরু হয়েছে সেটি সফল হবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।